উপলক্ষে একটা কার্যক্রম আছে, রক্তদান শিবির আছে এবং তাদের একটা নির্দিষ্ট প্রোগ্রামে যাওয়ার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছি। যাওয়ার পথে দেখলাম যে আমাদের আরামবাগে কার্যালয় এবং সবার সঙ্গে আমরা দেখা করে যায়, এই উদ্দেশ্যে নিয়ে আমরা বেরিয়েছি। আপনাদের কোথায় যাবেন? এটা তো এখনই আপনাদের কাছে সব ডিটেলস বলা যাবে না। আমরা দুটো পারপাস নিয়ে এসেছি, সেটা এবার জেলা ভ্রমণ হবে, চাষের কী অবস্থা এটা দেখি, আর চাষিদের সঙ্গে একটু কথাবার্তা বলে নিয়ে দেখতে হবে এই সময় তাদের মানে বাজারে যে সার বিক্রি হচ্ছে সেটা তারা ন্যায্য দামে দোকানে অর্থাৎ এমআরপি রেটে সার পাচ্ছে কিনা। আমরা অনেক আগেই এবছরে ডিলারদের এবং রিটেলারদের সবার কাছে অনুরোধ করলাম চাষিরা যেন ন্যায্য মূল্যে সারটা পায়। চাষিরা আলুর দামও পাচ্ছে না, কি বলবেন? হ্যাঁ, এটা আমরা জানি, আমাদের কাছে চাষিরা বলেছে, সে ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করছি। এই বছরটার জন্য চাষিদের কিছুটা হয়তো কষ্ট করতে হবে, কিন্তু পরবর্তী বছর থেকে চাষিদের সার, আলু, কৃষিজাত পণ্য বিপণনের সমস্ত রকম ব্যবস্থা আমরা চাষিদের স্বার্থেই রাখব। সারের কালোবাজারি কি বন্ধ হবে? আপনারা তো চেষ্টা সরকার করছি। হবে না হবেই এটা আমরা বলতে পারি না, কিন্তু আমরা যথেষ্ট তৎপর কালোবাজারি বন্ধ করার জন্য। আমরা এটাও পুরোপুরি বলে দিয়েছি, কালোবাজারি যেসব ব্যবসায়ী অর্থাৎ ডিলার বা রিটেলাররা বা যারাই করবেন তারা বিপদে পড়বেন। হয় তাদের ব্যবসা করতে হলে ন্যায্য মূল্যের সার সরবরাহ চাষিদের স্বার্থে করতে হবে, অন্যথায় ব্যবসা থেকে বিরাম নিতে হবে। অর্থাৎ তারা আমাদের সঙ্গে প্রথম সহযোগিতা করেননি, কিন্তু এখন সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এবং করবেন এরকম বলেছেন। দেখা যাক কতটা করতে পারা যায়। এইগুলো তো কোথায় যাবো, কেমনভাবে যাবো আমরা তো বলতে পারি না। আমরা না আরামবাগে কোথাও আমাদের যাওয়ার আজকে লক্ষ্য নেই। আমরা সোজা এখন এখান থেকে বেরিয়ে একটু মানে মিদনাপুরের ওদিকে এগিয়ে বিগত সরকারে বারবার সারের কালোবাজারির জন্য অনেক চাষি আত্মহত্যা করছে, মানে কৃষিজাত পণ্য যেগুলো কালোবাজারি হচ্ছে তারা ঠিকমতো দাম পায়নি এসবের জন্য। তাহলে সেই ক্ষেত্রে আপনাদের সরকার কী পদক্ষেপ তুলছে? আমরা তো একদম কঠোর এবং মানে কঠিনভাবেই চাষিদের সাথে যে সরকারি নিয়ম আছে, যেমন ধান উৎপাদিত যে ফসল চাষিদের সবথেকে বড় একটা মুঠা, সেটা বিপণন অর্থাৎ ভর্তুকি মূল্যেতে চাষিদের ওই ধান বিক্রির ব্যবস্থা আমরা এই বছর একদম খুব সুশৃঙ্খলভাবে চাষিদের কাজ পর্যন্ত দেবো, যাতে তারা ধানটা মানে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করতে পারে। আর আলুর ব্যবস্থাটা ভর্তুকি তো একটা দেওয়া হয়েছে। আর এই যে সারটার মূলত চাহিদা এবং কালোবাজারে আলু চাষের সময় টুকলি অনেক এলাকাতেও আছে এবং আমাদের বীরভূমের অনেক জায়গা আছে। এখনও আমরা সার যাতে কোনোভাবে কালোবাজারি না করতে পারে তার জন্য অত্যন্ত মানে ডিপার্টমেন্ট এডিএ ডিডিএ তাদেরকে যে আমরা চেষ্টা করছি কোনোভাবে কালোবাজারি হতে দেবো না। এবং সারের ভর্তুকি মূল্যের বাইরেও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1,50,000 কোটি টাকা ভর্তুকি দিচ্ছেন। সার ভর্তুকি মূল্যে এমআরপি রেটে চাষিরা যাতে পায় তার জন্য আমরা অত্যন্ত কঠোর পদক্ষেপ নেব। কোনো ব্যবসায়ী যদি এরকম করেন হয় তাকে ব্যবসা বন্ধ করতে হবে, না এই চাষিদের স্বার্থে সার সরবরাহ করতে হবে। তারা অনেক সময় সার সরবরাহ বন্ধ করে চাষিদের বিপদে ফেলে, এটাও চলবে না। চাষিরা যেন সার ন্যায্য মূল্যে পায় এই ব্যবস্থা এনশিওরটা ওই যারা লাইসেন্স হোল্ডার তাদেরকে করতে হবে। আমরা সরকার তাদের সঙ্গে আছি, বিপক্ষে থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা কঠোর ব্যবস্থা। ওই একটা বিষয় হচ্ছে, আপনি যে জেলায় বিধায়ক, তো সেখানে অনুব্রত মণ্ডল এখন ভালো তৃণমূলে গেছেন, কি বলবেন? ওর ব্যাপারে কিছু বলার আমার আগ্রহ নেই। অনুব্রত মণ্ডল ফিনিশ হয়ে গেছে। বীরভূমে কেন, বাংলাতেও অনুব্রত মণ্ডলের কোনো জায়গা ছিল না। বীরভূমে আর অনুব্রত মণ্ডলের সেই দাপট এবং ক্যারিশমা নাই। অনুব্রত এখন মাটির গর্তে, সে এখন নিজের জায়গাতেই সীমাবদ্ধ, কেউ তার খোঁজও রাখে না। অনুব্রত মণ্ডলের সঙ্গে আর কারো কোনো প্রয়োজন হয় না। তিনি তো বলছেন বিজেপি ভালো কাজ করছে, হঠাৎ করে ওনার মুখে এই ভাষা, আমি আর কি করে বলবো? উনি হয়তো বিজেপি কিছু ভালো কাজ করা দেখছেন তাই একথা প্রশংসা করছেন। উনি তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বে, নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে বিভাজিত, অতএব তৃণমূল নিজেকে মারবে এবং নিজেদের মধ্যেই এই মানে তৃণমূল শেষ হবে।
অর্থাৎ তৃণমূলকে নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তা নেই, আর কেষ্টকে নিয়ে আমাদের কোনো ভাবনা নেই। কেষ্ট এখন মধুবনে গিয়ে বাঁশি বাজা কাজ করবে। কালকে সোনা উদ্ধার হয়েছে, টাকাও উদ্ধার হয়েছে, কয়েক কোটি টাকা বা প্রায় 15 কেজি সোনা। বীরভূমে দুটো বড় শিল্প হচ্ছে, এক হচ্ছে পাথর খাদান, যেখান থেকে কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকা কয়েক বছরে তৃণমূলের বদান্যতায় টুলু মণ্ডল করে গেছে, এবং তার ভাগ তৃণমূলের নেতাদের অনেকের পকেটেই গেছে। আমরা সেই তালিকা ধীরে ধীরে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের হাতে তুলে দেব, এবং এইভাবে টাকা যেভাবে উদ্ধার হয়েছে যে কয়েকশো কোটি টাকা, সেটা আরও অনেকেই এই মানে দুর্নীতির সঙ্গে যারা জড়িয়ে আছেন, কালোবাজারি করেছেন, এবং বালি সরকার নদীর বালি, নদীর চরিত্র বদলে দিয়ে যারা বালি চুরি করে বিক্রি করেছে রাতের পর রাত, এমন অনেক ব্যক্তি আমি নাম করতে পারবো না এই মুহূর্তে, তারাও ধরা পড়বেন, একটু একটু হলেও ধীরে হলেও ধরা পড়বেন। আইনের আওতায়। হ্যাঁ, অবশ্যই। অনুব্রত মণ্ডল বলছে তো অভিষেকের কাছে বেশি টাকা যেত বীরভূম থেকে। হ্যাঁ, সব থেকে রেভিনিউ মানে ফাঁকি দিয়ে গভর্নমেন্টের রেভিনিউকে চুরি করে তৃণমূলের অনুব্রতের মাধ্যমেই মানে যুবরাজের কাছে টাকা দিত, সব থেকে বেশি টাকা বীরভূমে দিত, যে কারণে অনুব্রত মণ্ডলের মাথায় হাতটা দিয়ে দিয়েছে। অনুব্রত মণ্ডল কি আপনাদের দলে এলে এরকম মানে কোনো সংশয় বোধ হবে যদি এটা আসে? তো বলেই আপনারা দিয়েছে, আমাদের রাজ্য স্তরের নেতারা বলেছেন এরকম কোনো নেতাকে আমাদের দলে নেওয়ার কোনো মানে প্রয়োজনও হবে না, আর আমরা দলে নেবও না। কত চটজলদি বিজেপিতে মধ্যে এসে এন্ট্রি পাবে, এই সুযোগ কিন্তু ওইসব নেতাদের হবে না, কারণ আমাদের দলের মধ্যে এত যুবা শক্তি আছে, এত ভালো ছেলেরা আছে যারা অত্যন্ত তারা কর্মঠ এবং অত্যন্ত মানে পরিশ্রমী, তাদেরকে বাদ দিয়ে তৃণমূলের কাছ থেকে আমাদের হায়ার করতে হবে কেন, বা ওদেরকে নিতে হবে কেন? এখন আর সে গল্প নেই, বীরভূম এখন নয়, সারা বাংলায় এখন বিজেপি অনেক শক্তিশালী, মানে সংগঠনের দিক থেকে অনেক শক্তিশালী জায়গায় আছে। অতএব মানে বাংলা বিজেপি তার নিজস্ব শক্তির উপর দাঁড়িয়েই বাংলায় আগামী 50 বছর ধরেই সরকার ক্ষমতায় থাকবে। স্যার যদি সেটাই হয়, তাহলে এই 57 জন যে বিধায়ক আছেন ভালো তৃণমূল, তাদেরকে আলাদাভাবে স্বীকৃতি দিলেন কেন? তাদের বিরুদ্ধে যদি তৃণমূল, মমতা ব্যানার্জি তৃণমূল, কালীঘাটি তৃণমূল, তারা ব্যবস্থা নিতে চাইছে, তাদেরকে আপনারা প্রোটেকশন দিচ্ছেন, অথচ লোকসভায় দিলীপ ঘোষ বলছেন দেশের স্বার্থে কিছু বিল পাস করানোর জন্য আমাদের সংখ্যাগরিষ্ঠতা দরকার, তার জন্য ভালো তৃণমূল যদি আমাদের সাথে এসে দেশের উন্নয়নের জন্য কাজে লাগাতে চায় তাহলে তাদেরকে আমরা সাথে নিচ্ছি। তাহলে কি ওই নিচু তলার কর্মীগুলোই মার খাওয়ার জন্য পড়ে রইল? না না, এটা কথা নয়, কথা হচ্ছে গঙ্গার জলে, পবিত্র জলে নদী নর্দমা নোংরা অনেক জল গিয়ে পড়ে, অনেক গঙ্গার পবিত্র স্রোতের সঙ্গে মিশে নিজেরা আবার গঙ্গার স্বীকৃতি পায়, মানে জলের স্বীকৃতি পায়, শুদ্ধ হয়। তো কেউ যদি আসতে যায়, কেউ তো কংগ্রেস সিপিএম বিজেপি হয়ে জন্মায়নি, যারা করেছে তাদের নিজেদের পাপ বোধকে দূরে সরিয়ে যদি শুদ্ধ মন নিয়ে এবং কিছু কাজ করার জন্য এগিয়ে আসার আগ্রহ প্রকাশ করে, আমরা তাদেরকে ভাববো। সেটা সবার জন্যই নয়, কিছু কিছু ক্ষেত্রে আমাদের ভাবনার কিছু একটা পরিবর্তন বা তার একটা দেখা যেতে পারে, কিন্তু সবার জন্যই নয়। আমরা নিয়েছি মানে এই নয়, তাদেরকে স্বীকৃতি দিয়েছি, তারা বিজেপিকে স্বীকার করে নিয়ে বিজেপির আদর্শকে মানে মেনে নিয়ে এবং বিজেপির আদর্শবাদী রাজনীতির সঙ্গে থাকার আগ্রহ প্রকাশ করেছে। আমাদের উচ্চ মানে যারা আজকের কেন্দ্রীয় প্রতিনিধি, কেন্দ্রীয় নেতৃত্ব আছে, এই বিষয়টা তারা যে সিদ্ধান্ত নেবেন আমরা সেই সিদ্ধান্তকে স্বাগত জানাবো। দলের উচ্চ নেতৃত্বকে আমরা সম্মান জানিয়ে এইসব বিষয়গুলোকে অবশ্যই মেনে নেব। বলছি 20 জন সাংসদ তাদেরকে এনসিপিআইতে রেখে দিয়েছেন, কিন্তু বিজেপি সমর্থন করছে, কিন্তু দলে নেয়নি, আইনি জটিলতার জন্য? এই প্রশ্নের উত্তর আমাদের দেওয়ার অধিকার নেই, আমরা দিতেও না, এতে এই ব্যাপারে কিছু বলার আমাদের নেই। কেন্দ্রীয় নেতৃত্ব এই ব্যাপারে যথাসময়ে সব কিছু আপনাদের কাছে প্রকাশ করবে।